প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026। বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশ। আজকের এই সন্ধ্যায় আপনাদের সামনে দুটো কথা বলবার জন্য আমি এখানে এই লাইভে এসেছি। যে বিষয়টি না বললে নয় আপনারা, সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র পত্রিকা, সেটি হচ্ছে ক্রিয়ালোক। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে তারা বিশেষ সংখ্যা বাজারে এনেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়ালোক বিশ্বকাপ সংখ্যা 1। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই পত্রিকার সঙ্গে পাবেন একটির সাথে 3 in 1। এই যে একটি চমৎকার একটি পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন, 4 কালার পত্রিকা দেখতে পাচ্ছেন। তো এই পত্রিকাটা দেখুন কত মোটা। পত্রিকাটা 4 কালার। এই পত্রিকার সাথে আপনি একটি বিশ্বকাপ ফুটবল 2026-এর একটি বিশাল টুর্নামেন্টের ফিক্সার এখানে পাবেন। সেটি অত্যন্ত আমি একটি মাত্র ভাঁজে দেখাচ্ছি। এটি 4টি, খুবই বড় একটি ব্যাপার। সেটি দেখুন, প্রত্যেক দিনের স্কোর শিট এখানে আপনি লিখতে পারবেন, কে কোন দল কটি গোল করলো, কে জয়ী হলো। এই দেখেন, বিশাল একটি ব্যাপার। এটি গেল হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে রয়েছে একটি ছোট্ট আকর্ষণীয়, এটি একটি ফিক্সার, বিশ্বকাপ ফুটবল 2026-এর ফিক্সার। আপনি ইচ্ছে করলেই এটি পকেটেও রাখতে পারবেন। ক্রিয়ালোক দীর্ঘদিন ধরে বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে কাজ করছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ক্ষুদ্র প্রতিভা থেকে শুরু করে বিশ্ব স্পোর্টসে একটি অনন্য অবদান রাখছে আমি মনে করি। আপনি ক্রিয়ালোক একটি সংগ্রহ করলে আপনি অবশ্যই সারা পৃথিবীর ক্রীড়া ক্ষেত্রে আপনি জানতে পারবেন। ক্রিয়ালোক এই যে 4 কালারের, আপনি এটির আমি বলছি, এখানে প্রত্যেকটি দলের, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে 48টি দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই 48টি দলের বিশ্বকাপ, প্রত্যেকটি দলের খেলোয়াড়দের তালিকা, গ্রুপিং, কোন দলের সম্ভাবনাময়, কারা বিশ্বকাপ এবারে শিরোপা দাবিদার, কোন দল। তো আমাদের এই পত্রিকার মাননীয় সম্পাদক প্রধান উপদেষ্টা, নির্বাহী সম্পাদক, তো তাদের অক্লান্ত একটি টিম ওয়ার্ক, যেটিকে বলবো আমি, প্রত্যেকের এখানে অবদান রয়েছে। একটি টিম ওয়ার্ক এই পত্রিকাটি আমি বলবো। আপনারা আপনাদের হকারকে বলে রাখুন, হকার বন্ধুকে, এবং সংগ্রহ করতে পারেন।
সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে আপনি একটি আপনার সংগ্রহশালায় যারা ক্রীড়া নিয়ে কাজ করেন তারা এটি সংগ্রহশালায় এটি সংগ্রহ রাখতে পারেন। তো যে বিষয়টি আমি নিয়ে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি, তো আগামীকাল আর্জেন্টিনার খেলা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার। আমি আশা করব প্রথম ম্যাচের মতো মেসি তার ম্যাজিক দেখাবেন এবং পুরো আর্জেন্টিনার টিম অত্যন্ত আকর্ষণীয় এবং নান্দনিক ফুটবল যে খেলে থাকেন সেটি কালকে উপহার দিবেন। আমার মনে হয় সমগ্র বাংলাদেশ সেই শুভক্ষণ শুভ মুহূর্তের অপেক্ষায় রয়েছে। বিশ্বকাপ ফুটবল সারা পৃথিবীতে একটি মহাযজ্ঞ হিসেবে আবির্ভূত হয় প্রতি 4 বছর পর পর। কাতার বিশ্বকাপ 2022-এ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। মেসির একটি অপূর্ণতা ছিল, সেটি হচ্ছে বিশ্বকাপ ছুঁয়ে দেখা, সেটি তিনি অর্জন করেন। এবারে আর্জেন্টিনা ভালো দল, পাশাপাশি রয়েছে জার্মানি, স্পেন। তো আরেকটি কথা বলতে হয়, সেটি হচ্ছে ইতালি, 4 বারের বিশ্বকাপ জয়ী ইতালি। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, সেটি হচ্ছে বিশ্ব ফুটবলের, বিশেষ করে ক্লাব ফুটবলে ইতালি লিগ। এই ইতালি লিগ কিন্তু অত্যন্ত নামকরা এবং বিশ্বর রেটিংয়ে তারা কিন্তু বরাবরই গতবারে 1 নম্বরে ছিল, এবার এখনও হয়নি, হবে। অথচ কি কারণে এবং তারা পরপর 3টি বিশ্বকাপ মিস করছে, এটি অত্যন্ত দুঃখের বিষয়। যারা ইটালির সাপোর্টার তাদের প্রতি আমার সহমর্মিতা। আমরা যারা এই ফুটবলের মহোৎসবে প্রতিবারই যোগ দিই, বিশেষ করে আমরা লালমনিরহাটের যারা রয়েছি, তো আমাদের অত্যন্ত স্নেহের এবং আমরা যাকে আমাদের মতো করে আমরা বিশেষণ দেই সেটি হচ্ছে নাহিদ হোসেন। নাহিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক নাহিদ হোসেন, তার প্রতি আমার বিশেষ করে সহমর্মিতা আমি প্রকাশ করছি। নাহিদ শুধু বিশ্বের যে কোনো ব্যাপারে আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, নাহিদ এন্টারপ্রাইজ বা নাহিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস পুরান বাজারে তার অফিসটি রয়েছে। আপনি তাকে ফোন দিলে আপনি যে কোনো বিষয়, শুধু ক্রিকেট, ফুটবল, হকি কিংবা অন্য কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় জ্ঞান আহরণের জন্য তাকে যদি আপনি প্রশ্ন করেন, তিনি চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য। তো এই বিশ্বকাপ ফুটবলের এই মহোৎসবে 2026-এর আপনারা জানেন যে 3টি দেশে যৌথভাবে আয়োজন করছে, আমেরিকা, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। তো 3টি দলের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথম রাউন্ডে যে কয়টি খেলা দেখেছি, ইউএসএ অর্থাৎ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা কিন্তু ভালো খেলছেন। তাদের কোচ আর্জেন্টাইন। মজার যে বিষয়টি রয়েছে, মেক্সিকো ভালো দল, বরাবর তারা ভালো খেলেন। কানাডা অত ভালো দল নয়, কিন্তু স্বাগতিক হিসেবে আমি আশা করব কানাডা ভালো খেলুক। তাদের দর্শকরা সেই প্রত্যাশা করে কানাডা দলের কাছে। মেক্সিকো তো বরাবরই ভালো খেলেন। ল্যাতিন আমেরিকা যে দলগুলো রয়েছে, আর্জেন্টিনা, ব্রাজিল, তার উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, এই সমস্ত দল কিন্তু ভালো খেলেন। আপনারা জানেন যে অত্যন্ত মানে 10টি দল, ল্যাতিন আমেরিকা যে 10টি দল বিশ্বকাপ প্রতিযোগিতায় নিজেদের মধ্যে হোমের মাধ্যমে যে পরস্পরের মুখোমুখি হয়, ওইখানে কিন্তু মোটামুটিভাবে একটি যুদ্ধ হয়। এবং মজার ব্যাপার আপনি জানবেন যে আর্জেন্টিনা তো প্রথম হয়েছে, ব্রাজিল কিন্তু ওই ল্যাতিন আমেরিকার প্রতিযোগিতা, বাছাই প্রতিযোগিতায় আপনি সম্ভবত, আমি যতটুকু জানি বা আমার মনে আছে, সেটি হচ্ছে 6ষ্ঠ হয়েছে। তো যাই হোক, এখানে ইউরোপের যদি আপনি আসেন, ইউরোপের দলগুলোতে, ইউরোপের মধ্যে আমার একটু আগে আমি বললাম স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল আশানুরূপ খেলছে না,
তবে আমি আশাবাদী বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড নিয়ে এবারে বিশ্বকাপ খেলছে পর্তুগাল। আমি আশাবাদী তারা ভালো করবেন। তো তারপরে স্পেন, আপনারা জানেন স্পেনের সেই লাল বিখ্যাত লা লিগা। তারপরে ইংল্যান্ড রয়েছে, ইংল্যান্ডের হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, তারাও অত্যন্ত ভালো দল। তারপরে রয়েছে আপনার হচ্ছে ইউরোপের দলগুলো, যে সম্ভবত 15টি দল খেলছে। তো ইউরোপের দলগুলো কিন্তু বরাবরই শক্তিশালী এবং তারা ভালো খেলেন, ভালো খেলা উপহার দেন, এবং তাদের সারা পৃথিবী জুড়ে সমাদৃত যে ইউরোপিয়ানরা ফুটবল, পাওয়ার ফুটবল খেলেন। তারপরে যদি আমি আসি আফ্রিকার যে দলগুলো রয়েছে, তো আমি মনে হয় সবচেয়ে বেশি আশাবাদী আফ্রিকা দলের মধ্যে আপনার মরক্কো। আমরা যতটুকু জানি বা দেখছি, সেটি মরক্কো ভালো খেলছে। গত বিশ্বকাপে তারা ভালো খেলেছে, পর্তুগালকে হারিয়েছে, বড় বড় দলগুলোকে হারিয়েছে। তো আফ্রিকার দলগুলো ভালো করছে। তো একটি কথা বলতে হয় যে সম্ভবত 1998 সালে সর্বজন শ্রদ্ধেয় এবং বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি পেলে কিন্তু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যে উনি বলেছিলেন যে অর্থাৎ দুই দুই 2000 অর্থাৎ 19 শতকের মধ্যেই বা 2000-এর মধ্যেই আফ্রিকার কোনো দেশ বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন হবে। যদিও সেটি হয়নি, কিন্তু আফ্রিকার দলগুলো কিন্তু বরাবরই ভালো খেলেন। এখন আমি আসি ওইখানে, আমরা আমেরিকার মহাদেশের যে কটি দল, বিশেষ করে মধ্য আমেরিকার, কানাডা, অন্যান্য যে দলগুলো রয়েছে, ইউএসএ এবং মেক্সিকো, তাদের কথা বললাম। এশিয়ার যে দলগুলো রয়েছে, আপনারা জানেন যে জাপান, দক্ষিণ কোরিয়া, এ দুটো দলই কিন্তু বরাবর ভালো খেলেন এবং তারা মোটামুটিভাবে একটি চমৎকার খেলে থাকেন। 2002 সালে ব্রাজিল যে সর্বশেষ যে চ্যাম্পিয়ন হয়, অর্থাৎ আজ থেকে 22 বছর আগে, নতুন প্রজন্মের অনেকেই তখন জন্ম হয়নি, সেই ব্রাজিল কিন্তু জাপান, দক্ষিণ কোরিয়া যৌথভাবে যে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেখানে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। তো এই বরাবরই জাপান, দক্ষিণ কোরিয়া ভালো খেলেন, অন্যান্য দল খেলেন যারা, কিন্তু তারা অত বেশি, আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, তারা কিন্তু অত ভালো খেলেন না। আমরা আশাবাদী জাপান এবং দক্ষিণ কোরিয়া অনেক দূর যাবে এশিয়ার প্রতিনিধি হিসাবে। তো যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও, সাউথ এশিয়া অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ আছে যারা ফুটবলে ভালো করেন, কিন্তু বিশ্বকাপে অনেক যেতে পারেন না। তো আমরা আশাবাদী যে নিশ্চয়ই আগামীতে দেখা যাবে সাউথ এশিয়ার কোনো একটি দলকে। এশিয়ার অনেকগুলো দেশ ফুটবল খেলে, কিন্তু মূলত আসলে মানে খুব একটা ভালো করে বলে আমার জানা নেই। আপনি যদি দেখেন বিশ্ব ফুটবলের তো মূলত খেলাটা হয় ইউরোপে বা ল্যাতিন আমেরিকায়, তো আফ্রিকায় নেশন কাপ, ওই পাশে হলো আপনার কোপা কাপ, যদি আমরা কোপা আমেরিকা কাপ, ওই পাশে এশিয়ান কাপ, এবার এশিয়ার কিন্তু বরাবরই কিন্তু ইউরোপরা ভালো খেলে এবং বিশ্ব ফুটবলে প্রচুর টাকা বিনিয়োগ করেন ইউরোপের ক্লাবগুলো। সেখানে যদি আমি বলি, নাম ধরে বলি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, এখানে যদি আমরা স্পেনের কথা ধরলাম, তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলি, ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু বড় ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, তারপরে হচ্ছে আপনার আর্সেনাল, এই যে তারা যারা প্রচুর ধরনের টাকা ইনভেস্ট করেন ফুটবলে, এবং এটি ফুটবল তো এখন শুধু ফুটবল খেলা নয়, এখানে বাণিজ্যের একটা ব্যাপার আছে। বিভিন্ন বড় বড় কোম্পানি সেখানে বিনিয়োগ করেন লাভের আশায়। সারা পৃথিবী থেকে তারা প্লেয়ার সংগ্রহ করেন। ইউরোপের প্রত্যেকটি লিগেই কম বেশি, ল্যাতিন আমেরিকা বলেন, এশিয়া বলেন, আফ্রিকার প্রচুর খেলোয়াড় এখানে খেলেন এবং টাকা তারা শ্রমের বিনিময়ে টাকা পান, রোজগার করেন, নৈপুণ্য দেখিয়েই তো তারা আসেন ইউরোপে খেলতে। স্পেনের যে লিগটা, এইটা লা লিগা, বরাবর মানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, তারপরে এই আপনি পর্তুগালে যারা বেনিফিকা, অত্যন্ত ভালো একটি টিম। ইতালির যে দলগুলো, এসি মিলান, ইন্টার মিলান,
তো এখানে কিন্তু মূলত খেলোয়াড়দের যে নৈপুণ্য বিকাশ বা নৈপুণ্য প্রদর্শন এখানে আপনি ইউরোপেই পাবেন। তো বিশ্বকাপের বিষয়গুলো নিয়ে আসলে যদি আমরা আলোচনা করি, তো ইউরোপকে আপনাকে এক নম্বরে রাখতে হবে। কেন রাখতে হবে? এখানে প্রচুর পরিমাণ খেলোয়াড় এসে সারা পৃথিবী থেকে, প্রত্যেকটি দেশ থেকে ইউরোপ, এবং আপনি জানেন যে, নিশ্চয়ই জানেন আপনারা, সেটি হচ্ছে প্রচুর পরিমাণে খেলা হয়। এবং আমি যতদূর জানি, আমার যারা বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সেখানে রয়েছেন, ওরা যে সপ্তাহে 2 দিন যে ওদের হলিডে, অর্থাৎ ওরা রবিবার, মানে সুপার সানডে যেটাকে বলে সানডে, এই সানডেতে ওরা, মানে ইউরোপিয়ানরা একদমই ফ্রি থাকে, সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, স্পোর্টস করে, এবং প্রত্যেকটা খেলাতে আপনি দেখবেন সানডে, অর্থাৎ এই যে আপনি প্রত্যেকটা লিগে, ইউরোপিয়ান প্রত্যেকটা খেলাতে, ফুটবল, হকি থেকে শুরু করে যত ধরনের খেলা আছে, ব্যাডমিন্টন, আপনার টেনিস, সমস্ত খেলাতে আপনি দেখবেন যে মাঠ, মানে স্টেডিয়াম একেবারে মানে জ্যাম প্যাক, ফুল হাউস। হ্যাঁ, তো ওরা প্রচুর পরিমাণে উপভোগ করে, অর্থাৎ মাঠে যখন যায় তিনি টিকিট কেটেই তো এই খেলাটা দেখেন। এখানে আপনার হলো গেট মানি যেটাকে আমরা বলি, এটা কিন্তু অনেক একটা ব্যাপার। তারপরে স্পন্সর তো আছেই। এখন আমাদের কথা বলি, এতক্ষণ তো ইউরোপ, আমেরিকা, এশিয়ার কথা বললাম, আমাদের দেশের কি হবে? ফুটবল, নারী ফুটবলে যে আমাদের অগ্রগতি, এটির কিন্তু আঁতুড়ঘর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েদের যে আজকের যে ফুটবলে অর্জন, এটি কিন্তু একেবারে আমরা, মানে আমরা যারা এই ফুটবল পাগল মানুষ বলতে গেলে, এই ফুটবল বা অন্যান্য খেলা, তো এই প্রাইমারি স্কুলের মেয়েরা, এই মেয়েরাই কিন্তু জাতীয় পর্যায়ে যে আজকে যে অর্জন, মানে আমাদের মহিলা ফুটবল দল যে খেলেন, এটি কিন্তু তাদের আঁতুড়ঘর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে স্ট্রেজ, এখান থেকে মানে আস্তে 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 ধীরে ধীরে জাতীয় পর্যায়ে তারা অবদান রাখছে। আমি আশা করব একসময় এশিয়ার একটি ভালো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করবে। এখন যে প্রসঙ্গে আমরা আসছি সেটি হচ্ছে লালমনিরহাটের যদি কথা ধরি, 1983 সালে, 1983 সালে আমরা খুবই ছোট, অর্থাৎ তখনকার সময়ের 83, 84 সালে, 85 সালে আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা যারা এখনও লালমনিরহাটের এই ক্রিয়াপাগল কতগুলো মানুষ রয়েছি, তারা তো আমি মানে আমার দেখা যে 3 দিনের ফার্স্ট ক্লাস ম্যাচ হয়েছে, সেটি হচ্ছে সবুজ সংঘ বনাম কুড়িগ্রাম ক্রিকেট ক্লাব। এটি আমার দেখবার সুযোগ হয়েছে। আমার ছোট, খুব ভালো বুঝি না, কিন্তু আমি মাঠে দেখি বল মাঠের বাইরে চলে যায়, আমি বলটি কুড়িয়ে এনে আবার ফিল্ডারের হাতে দিই, এই বল বয়। তো এরকম আমাদের অনেক বন্ধুরা রয়েছেন, তারা চমৎকার, মানে এটি বলার অপেক্ষা রাখে না। অথচ এই যে 1983 সালে আমাদের চোখে দেখা ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়েছে, 3 দিনের ম্যাচ। আপনি জানেন কি না, 1997 সালে ঢাকা স্টেডিয়ামে, যেটি বঙ্গবন্ধু স্টেডিয়াম বা এখন জাতীয় স্টেডিয়াম, সেখানে 1997 সালে পরে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে 4 দিনের ম্যাচ বা 3 দিনের ম্যাচ জাতীয় পর্যায়ে শুরু হয়। তাহলে আপনি চিন্তা করছেন, 1983 সালে লালমনিরহাটের মতো একটি জেলায় ফার্স্ট ক্লাস ম্যাচ শুরু হয়। সেখানে অংশগ্রহণ করে কে? সেটি অংশগ্রহণ করে সবুজ সংঘ এবং কুড়িগ্রাম ক্রিকেট ক্লাব। তারপরে এই এই যে ইতিহাসের একটি অংশ, তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে যারা কাজ করেন, বাংলাদেশ ক্রিকেট সাংবাদিকরা, তারা এই ইতিহাস সম্পর্কে লালমনিরহাটে বিশেষ করে মানে স্পোর্টসে, অর্থাৎ আপনার ক্রীড়াতে কাজ করা দরকার। তো আমি আশাবাদী, প্রথমে বলেছি যে আজকের বিষয় হচ্ছে ক্রীড়ালোক, তারুণ্যের অহংকার, এই প্রতিবাদ্যকে সামনে রেখেই, এই উদ্দেশ্যকে সামনে রেখে ক্রীড়ালোক তাদের অগ্রযাত্রায় এগিয়ে চলছে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। আমাদের অনলাইন, মানে দুঃখিত, ক্রীড়ালোকের অনলাইন সার্ভিস রয়েছে। আপনি
www ক্রিয়ালোক বলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন গুগলে। এখানে প্রতিদিনের যে স্পোর্টস, প্রতিদিনের সংবাদ বিশ্লেষণ এবং কলাম এখানে আপনি পেয়ে যাবেন, এবং প্রত্যেক জেলার সংবাদ এখানে পাবেন। তো আমাদের কালকে আমরা গিয়েছিলাম আমার সেই পুরনো অফিসে। তো ওইখানে আলোচনা হলো যে লালমনিরহাটের স্পোর্টস নিয়ে কাজ করবে ক্রিয়ালোক। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী, উৎফুল্ল হয়েছি যে আমি যখনই আবার লালমনিরহাটে যাব, মাননীয় জেলা প্রশাসক, সম্মানিত জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, তাদের সাথে মত বিনিময় করব আমরা, এবং একটি নির্দিষ্ট তারিখ নির্ণয় করে ঠিক করে আমি বলেছি, অফিস থেকে আমাদের বলেছেন তারা ঢাকা থেকে একটি টিম যাবে। প্রত্যেক সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, সব যেগুলো ক্রীড়া ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে নিয়ে একটি স্টোরি করবেন, এবং জেলা প্রশাসক থেকে এসপি, ইওনো অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার, এবং চেষ্টা করবেন যে বুড়িমারি থেকে পাটগ্রাম এবং লালমনিরহাট সদর আমার মাননীয় জেলা ক্রিয়ালোকের সম্মানিত ম্যানেজমেন্ট, তারা আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সটেই তারা একটি প্রোগ্রাম করবেন এবং অর্থাৎ আর্টিকেল করবেন লালমনিরহাটের ক্রীড়াক্ষেত্রে, এবং ঢাকা থেকে একটি বিশাল টিম যাবে, তারা সেই কর্মযজ্ঞ শুরু করবে। প্রত্যেকটি ক্লাবের এবং প্রত্যেকটি খেলোয়াড়ের, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের মুখোমুখি হবে ক্রিয়ালোক। এই আগাম বার্তাটা আমি আপনাদের দিলাম। তো আশা করি আপনারা ক্রিয়ালোকের টিম যখন যাবে, আমরা লালমনিরহাটের মানুষ অত্যন্ত বিনয়ী এবং ক্রীড়াক্ষেত্রে প্রচুর অবদান রাখছে। একটি কথা আমি এই ক্রীড়া আলোচনা বলতে বলতেই একটি কথা মনে পড়ে গেল যে 1997 সালে যখন আমরা আইসিসি ক্রিকেটের চ্যাম্পিয়ন হই, সেই মালয়েশিয়ার ক্লাব মাঠে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ ক্রিকেটে যখন আমরা পদার্পণ করি, সেই মুহূর্ত আগ এবং পরে পর্যন্ত, সেই মুহূর্ত আগে অর্থাৎ পরে পর্যন্ত, এবং সেটা সম্ভবত 2003-04 সাল পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি লালমনিরহাট, যেটাকে আমরা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটি আমরা লালমনিরহাটে আমাদের তৎকালীন সময় যারা ছিলেন, তো প্রথম আমরা কমিটি নির্বাচিত করি। কমিটি নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় সাবেক ক্রিকেটার, যাকে আমরা ইস্পাহানি খায়রুল ভাই বলি, তিনি সভাপতি নির্বাচিত হন, এবং সবুজ সংঘের প্রতিনিধি হিসাবে শফিকুল ইসলাম, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখানে এখন যেমন ক্রিকেটের যে বিষয়গুলো আমরা বলি, তো তারা কিন্তু প্রচুর কাজ করেছেন সেখানে। আমিও একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ক্রিকেটে তাদের সময় দিয়েছি, আমি অনেক কিছু শিখেছি। তো আমরা কিন্তু স্থানীয়ভাবে জেলা ক্রীড়া সংস্থা একদমই ক্রিকেটে বড় বড় টুর্নামেন্ট হতো না, তখন আমরা যে আমাদের বড় ভাই, বিশেষ করে কাজল ভাইয়ের কথা আমি বলবো এই কারণে, কাজল ভাই আমাদের ক্রিকেটের অনেক কিছু আমাদের শিখিয়েছেন, আমরা যারা তখন ছোট ছিলাম। আমাদের কাজল ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং তিনি সুস্থ থাকুন। এবং আমরা ফুটবল যারা খেলোয়াড় ছিলেন, যেমন জেলা পরিষদ বর্তমান প্রশাসক আমাদের মমিনুল ভাই, তিনিও সাবেক ফুটবলার ছিলেন, মনসুর ভাই, বকুল ভাই, তো এই যে এনারা। তারপর ক্রিকেটের যে কথাটা বলতেছিলাম, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে বাংলাদেশে বর্তমান রয়েছে, যে বাংলাদেশ ঢাকায় যেটি রয়েছে, তার আগে কিন্তু আমরা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লালমনিরহাট, আমরা CWA, এটি আমরা কিন্তু গঠন করতে সক্ষম হই এবং ক্রিকেট উন্নয়নে অবদান রাখি। 1990 পরবর্তী আমরা যারা এই খেলাধুলার সাথে জড়িত হই বা আনুষ্ঠানিকভাবে জড়িত হই, সেখানে আমরা দেখেছি, বা এখানে আমাদের ভোরবেলা অর্থাৎ ভোরের আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে মডেল হাই স্কুল ফুটবল খেলার মাঠ, যেটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেখানে আমরা উইকেটে গিয়ে স্টাম্প যারা লাগাবে তারাই প্রথমে, সেই টিম আগে ব্যাট করবে, বোলিং করবে। তো এখন মাঠ আছে, খেলোয়াড় নাই, খেলোয়াড় আছে
কেন নাই এটি অবশ্য গবেষণার বিষয়। এটি আমার মনে হয় যারা দায়িত্ব রয়েছেন জেলা ক্রীড়া সংস্থা এবং সম্মানিত জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয়, তারা উদ্যোগ নেবেন এবং আমি আশাবাদী যে তারা লালমনিরহাটের প্রত্যেকটি কোণায় প্রত্যেকটি খেলা পৌঁছে দেবেন। লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণবন্ত হয়ে উঠবে মানে খেলোয়াড়দের। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছে সাবেক খেলোয়াড়দের নিয়ে। তো যে কথাতেই না বললেই নয় যে আমাদের বন্ধু জিকরুল ইসলাম ফাতমি, তার একটি ক্লাব রয়েছে লালমনিরহাট সম্ভবত ক্রিকেট একাডেমি। তিনি কিন্তু প্রচুর কাজ করেন। নিখিল সাহেব আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। নিখিল অত্যন্ত সময় দেন যে ক্রিকেটে যেন লালমনিরহাট থেকে ক্রিকেট খেলোয়াড় তৈরি হয়। তিনি আমার যতটুকু জানা মতে উনি মানে ঢাকায় বিভিন্ন প্রশিক্ষণে আম্পায়ারের প্রশিক্ষণে তিনি আম্পায়ারিং করে প্রশিক্ষণে অনেক পুরস্কার গ্রহণ করেছেন। লালমনিরহাট নিখিলের কারণে গর্বিত এবং লালমনিরহাট ক্রিকেট একাডেমি প্রচুর কাজ করছেন নতুন প্রজন্মের কাছে। তো এখন যেই বিষয়টা হচ্ছে এই যে ক্রিকেট, এই যে ফুটবল, তো আবার প্রাণবন্ত হয়ে উঠবে। শুধু বিশ্বকাপে মেতেই তো থেকে লাভ নেই, আমাদের নিজের খেলাধুলার দিকেও মনোযোগী হতে হবে সবাইকে। নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা একটু সময় দিন মাঠে। স্পোর্টসে থাকলে শরীরটা ভালো থাকবে, শরীর সাথে থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনি ভালো লেখাপড়া করতে পারবেন, ভালো ছাত্র হতে পারবেন, ভালো ছাত্রী হতে পারবেন। তো সবাইকে আবারও শুভ সন্ধ্যা, ভালো থাকুন, আবার নিশ্চয়ই দেখা হবে।